আমি সুজয়। আইকন পরিবারে সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। এগুলো হলো আমার ইয়ার ওয়াইজ অ্যাচিভমেন্টস। আজকের আমাদের পড়ার বিষয়বস্তুগুলি হলো জিওগ্রাফির ইন্ট্রোডাকশন, হু ওয়ার ফার্স্ট অর্থাৎ কারা সর্বপ্রথম, ভ্যারিয়াস টাইপস অফ স্টাডি যাদেরকে ওয়ান ওয়ার্ডও বলা হয়, এছাড়া ইউনিভার্স, গ্যালাক্সি, বিগ ব্যাং থিওরি, স্টেডি স্টেট থিওরি, দ্য পুল সেটিং থিওরি, এই সমস্ত বিষয় আজকের ক্লাসে আমরা পড়ব। তাহলে চলো আজকের ক্লাস শুরু করি। আজ আমাদের জিওগ্রাফির প্রথম ক্লাস। আমরা একদম চ্যাপ্টার ওয়াইজ ডেসক্রিপটিভ ওয়েতে জিওগ্রাফি পড়ব। যদি কম্পিটিটিভ এক্সামে সাকসেস পেতে চাও তাহলে আমি বলবো সবসময় ডেসক্রিপটিভ জিকে পড়বে। ডেসক্রিপটিভভাবে জিকে পড়লে যেমন তোমার সারা জীবন মনে থাকবে, তেমন পরীক্ষাতেও তুমি 100% কমন পাবে। তাই যারা আমাদের ক্লাস ফলো করছো তারা রেগুলার এটাকে মেনটেন করো, তাহলে একদিন এর বেনিফিট বুঝতে পারবে। এবার চলো আজকের জিওগ্রাফি ক্লাস আমরা স্টার্ট করি। প্রথম প্রশ্ন হলো, আমরা জিওগ্রাফি থেকে কি জানতে পারি? দেখো, ইতিহাস যেমন মানুষ সম্পর্কিত, অর্থাৎ মানুষ আগে কেমন ছিল, তারপরে কিভাবে কিভাবে এখন তাদের পরিবর্তন হয়েছে, ঠিক সেই রকমই আমাদের জিওগ্রাফি পৃথিবীর সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ পৃথিবী আগে কেমন ছিল, পৃথিবীর বাইরে কি আছে, পৃথিবীতে কারা বসবাস করে, অর্থাৎ পুরো পৃথিবী সম্পর্কিত তথ্যগুলি আমরা জিওগ্রাফি থেকে জানতে পারবো। তাহলে জিওগ্রাফি হলো সৌরজগৎ সম্পর্কে এবং পৃথিবীর গঠন, আকার, ভূমি, আবহাওয়া, জলভাগ, পরিকাঠামো এবং এর মধ্যে বসবাসকারীদের সম্পর্কে সমস্তটাই জানতে আমরা জিওগ্রাফি পড়ব। নেক্সট পয়েন্ট হলো, এই জিওগ্রাফি শব্দটা প্রথম কে ব্যবহার করলো? এটা মনে রাখবে, সব থেকে ইম্পর্টেন্ট এটা, এরাটোস্থেনিস, গ্রিক স্কলার এরাটোস্থেনিস 2nd সেঞ্চুরি বিসিতে তিনি জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন। এছাড়া তিনি প্রথম পৃথিবীর পরিধি অর্থাৎ সার্কামফারেন্স পরিমাপ করেছিলেন এবং পৃথিবীর অক্ষের কাতটি, যার ইংলিশ টার্মস হলো টিল্ট অফ এক্সিস, এটা তিনি প্রথম গণনা করেছিলেন। তাহলে এই তিনটে পয়েন্ট কিন্তু তোমরা খুব ভালো করে মনে রাখবে। আমি আরও একবার বলছি, গ্রিক স্কলার এরাটোস্থেনিস জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন, পৃথিবীর পরিধি অর্থাৎ সার্কামফারেন্স প্রথম পরিমাপ করেছিলেন এবং পৃথিবীর অক্ষের কাতটি অর্থাৎ টিল্ট অফ অ্যাক্সিস, এটা কত ডিগ্রি হেলে আছে সেটা তিনি গণনা করেছিলেন। কে করেছিলেন? গ্রিক স্কলার এরাটোস্থেনিস। নেক্সট পয়েন্ট হলো, পৃথিবীর ওয়ার্ল্ড ম্যাপ প্রথম কে তৈরি করেছিলেন? উত্তর হবে অ্যানেক্সিম্যান্দের। প্রথম ইন্ডিয়ার ম্যাপ কে তৈরি করেছিল? উত্তর এইনভেলে। ইন্ডিয়ার ম্যাপকে ওয়ার্ল্ড ম্যাপে প্রথম ইন্ট্রোডিউস কে করেছিল? টলেমি। অ্যানথ্রোপোজিওগ্রাফি কে প্রথম ইন্ট্রোডিউস করেছিল? ফ্রেডরিচ র্যাটজেল। এই চারটি পয়েন্ট তোমরা মনে রাখবে। তোমাদের এই চারটি নামই যাতে মনে থাকে সেই জন্যে আমি একটি স্টোরি বানিয়েছি। তোমরা মন দিয়ে আমার স্টোরিটি শোনো, তাহলে এই চারটেই যখনই পরীক্ষায় আসবে তোমরা অনায়াসে উত্তর দিতে পারবে। মনে করো একজনকে বলা হলো পৃথিবী এঁকে দেখাতে। সে তখন একটি গোল সাইন অর্থাৎ সার্কেল এঁকে বলল এটাই পৃথিবী অর্থাৎ এটাই ওয়ার্ল্ড। তখন আরেকজন বলল যে না, এটা পৃথিবী নয়, এর মধ্যে কিছু স্থলভাগ আছে, কিছুটা জলভাগ আছে। সে এরকম করে কিছু ম্যাপ এঁকে দিল, অর্থাৎ সে এই সার্কেলের মধ্যে ম্যাপগুলিকে কি করলো? অ্যানেক্স করলো। মনে রাখবে অ্যানেক্স, ANNEX। এই অ্যানেক্স শব্দের অর্থ হলো যুক্ত করা। তাহলে আমি কি বললাম, স্টোরিটা ভালো করে শুনবে মন দিয়ে। একটি সার্কেল আঁকা হয়েছে, সেই সার্কেলের মধ্যে আমরা কিছু ম্যাপ যুক্ত করলাম। তাহলে যে এই ম্যাপগুলিকে যুক্ত করলো অর্থাৎ অ্যানেক্স করলো, তাকে আমরা অ্যানেক্স দিয়ে একটি নাম দেব। যেহেতু সে এই ম্যাপগুলিকে এর মধ্যে অ্যানেক্স করেছে, তাই আমরা তাকে অ্যানেক্স দিয়েই নাম দেব। তাহলে কি সেই নাম?
অ্যানেক্সি মন্দের। আশা করি এটা মনে থাকবে। এবার নেক্সট ব্যক্তিকে বলা হলো যে আপনার বাড়ি কোথায়, অর্থাৎ আপনার ভিলেজ কোথায়। এবার তিনি থাকতেন ইন্ডিয়াতে, তাই তিনি ইন্ডিয়ার ম্যাপ এঁকে দেখালেন। তাহলে এখান থেকে মনে রাখবে যে ইন্ডিয়ার ম্যাপ প্রথম তিনি এঁকেছিলেন যার বাড়ি ইন্ডিয়াতে ছিল। ঠিক আছে, এবার ভিলেজ, ভিলেজ থেকে ভিল মনে রাখবে। তাহলে ইন্ডিয়ার ম্যাপ প্রথম কে আঁকলেন, যার ভিলেজ ইন্ডিয়াতে। AINVILLE, এই ভিলটা মনে রাখবে, ভিল টার্মসটা। তাহলে আমাদের অ্যানেক্সিমেন্দারের স্টোরি হয়ে গেল, এইনভিলের স্টোরিও হয়ে গেল। নেক্সট এবার 3 নম্বর স্টোরি। একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো যে আপনার বাড়ি কোথায়। সে বলল আমার বাড়ি ইন্ডিয়াতে বা ভারতবর্ষে। তখন তাকে বলা হচ্ছে যে আপনি এই ওয়ার্ল্ড ম্যাপে দেখান তো আপনার বাড়ি কোথায়। তখন সে দেখছে যে সমস্ত দেশের ম্যাপ রয়েছে, কিন্তু এই ওয়ার্ল্ড ম্যাপে কিন্তু ইন্ডিয়ার ম্যাপটা নেই। তখন সে কি করলো, ওয়ার্ল্ড ম্যাপের মধ্যে ইন্ডিয়া এঁকে দেখালো। তাহলে যে ব্যক্তি ওয়ার্ল্ড ম্যাপে ইন্ডিয়ার ম্যাপ এঁকে বা ইন্ট্রোডিউস করে বলল আমার বাড়ি ইন্ডিয়াতে, সেই ব্যক্তির নাম টলেমি। টলেমি, এখান থেকে মনে রাখবে আমার বাড়ি, এই পার্টটুকু নেবে মাই। তাহলে আমাদের টলেমির গল্পটাও কমপ্লিট হয়ে গেল। আরেকবার রিভাইজ করছি। সার্কেলের মধ্যে যে ওয়ার্ল্ড ম্যাপ অ্যানেক্স করেছিল তার নাম অ্যানেক্সিমেন্দের। যাকে বলা হয়েছিল যে আপনার বাড়ি কোথায়, সে যখন আলাদা করে ভারতবর্ষের ছবি এঁকে বলেছিল আমার বাড়ি অর্থাৎ আমার ভিলেজ, গ্রাম ইন্ডিয়াতে, তার নাম এইনভিলে। আর যিনি ওয়ার্ল্ড ম্যাপের মধ্যে ইন্ডিয়াকে এঁকে বলেছিলেন আমার বাড়ি ইন্ডিয়াতে, তার নাম টলেমি। সেখান থেকে মাই শব্দটা মনে রাখবে। 3টে স্টোরি কমপ্লিট। এবার লাস্ট স্টোরি। দেখো অ্যানথ্রোপোজিওগ্রাফি। দেখো অ্যানথ্রোপোজিওগ্রাফি কি সেটা আগে জেনে নাও। জিওগ্রাফি জানো পৃথিবী, তাহলে আর্থের সাথে অ্যানথ্রো, এটা মনে রাখবে হিউম্যান রিলেটেড। আর্থের সাথে হিউম্যান, এদের পাস্টে, বিশেষ করে পাস্টে যে রিলেশন, আর্থের সাথে হিউম্যানের যে রিলেশন, সেটাই হলো অ্যানথ্রোপোজিওগ্রাফি রিলেটেড। এবার অ্যানথ্রোপোজিওগ্রাফি কে প্রথম লিখেছিলেন সেটা এইভাবে মনে রাখবে। ফ্রাইড রাইসের মধ্যে ইঁদুর। ঠিক আছে, ফ্রেডরিচকে ফ্রাইড রাইস মনে রাখবে, আর র্যাটজেল থেকে র্যাট। তাহলে ফ্রাইড রাইসের মধ্যে ইঁদুর, এটা কে? ফ্রাইড রাইসের মধ্যে ইঁদুর, এটা হচ্ছে অ্যানথ্রোপোজিওগ্রাফি যিনি লিখেছেন তার নাম। আশা করছি 4টে নামই তোমাদের মনে থাকবে, আর ইন ফিউচার তোমাদের আর পড়া লাগবে না। পরীক্ষায় যদি আসে অপশান দেখেই তোমরা দাগাতে পারবে এবং ফুল স্কোর করতে পারবে। এবার চলো নেক্সট পেজে। এগুলো বেশ ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং, আমার বেশ ভালো লাগে এগুলো পড়তে। তোমরা যারা ইংরাজি পড়ো তারা দেখবে 1 ওয়ার্ড চ্যাপ্টারেও এগুলি আছে। তাহলে আমি একবার করে বলছি, শুধু মন দিয়ে শোনো, মনে থাকবে। খুব সহজ। জিওমরফোলজি, এটা হলো ভূখণ্ড গঠন সম্পর্কিত। মনে রাখবে, জিও পৃথিবী বা ভূখণ্ড সম্পর্কিত। নেক্সট হাইড্রোলজি, হাইড্রোলজি জলভাগ সম্পর্কিত। এর মধ্যে হাইড্রো টার্মসটি জলভাগ সম্পর্কিত। ক্লাইমেটোলজি জলবায়ু সম্পর্কিত, এর মধ্যে ক্লাইমেট আমরা জানি জলবায়ু রিলেটেড। নেক্সট পেডোলজি, পেডোলজি মাটি সম্পর্কিত, এর মধ্যে পেডো এই পার্টটি মাটি সম্পর্কিত। হিমবাহ সম্পর্কিত হলো গ্লাসিওলজি, আমরা জানি গ্লাসিয়ার মানে হিমবাহ। নেক্সট বায়োজিওগ্রাফি, এটা জীবের সাথে পরিবেশের সম্পর্কিত। বায়োর সাথে পরিবেশ রিলেটেড থাকে আমরা জানি। নেক্সট কসমোলজি, এটা মনে রাখবে দ্য স্টাডি অফ ইউনিভার্স।
বিশ্বজগৎ সংক্রান্ত, অর্থাৎ দ্য স্টাডি অফ ইউনিভার্স। ইউনিভার্স কসমো রিলেটেড। আশা করি তোমাদের এই সবকটি মনে থাকবে। এবার আমরা পড়ব ইউনিভার্স সম্পর্কে। ইউনিভার্স সব থেকে বড়, এটা মনে রাখবে। একটা ইউনিভার্সের মধ্যে কি কি থাকে দেখে নাও। অল ফিজিক্যাল ম্যাটার, এনার্জি, প্ল্যানেট, স্টার্স, গ্যালাক্সিজ, ইন্টারগ্যালাকটিক্যাল স্পেস, সমস্ত কিছু নিয়ে ইউনিভার্স গঠিত হয়। ইউনিভার্সের মধ্যে বিলিয়নস অফ গ্যালাক্সি থাকে। জাস্ট ইমাজিন করো, বিলিয়নস অফ গ্যালাক্সি, তাহলে কতটা বড়, ইমাজিনেশনের বাইরে। এবার গ্যালাক্সি কি? গ্যালাক্সি হলো বিলিয়নস অফ স্টার্স এবং প্ল্যানেটস নিয়ে তৈরি। এবার যেহেতু বলেছে বিলিয়নস অফ স্টার্স অ্যান্ড প্ল্যানেটস, তাহলে আমরা তো প্ল্যানেটসে বাস করি, অর্থাৎ পৃথিবীতে। তাহলে আমরাও নিশ্চয়ই কোনো না কোনো গ্যালাক্সির মধ্যে আছি। তো সেই গ্যালাক্সির নাম কি? এটা ভীষণ ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষায় এসেছে। আমরা বসবাস করি মিল্কি ওয়ে বা আকাশগঙ্গাতে। আর আমাদের গ্যালাক্সির কাছাকাছি আরও একটি গ্যালাক্সি আছে যার নাম অ্যান্ড্রোমেডা। এই দুটি ভীষণ ইম্পর্টেন্ট। আমরা কোন গ্যালাক্সিতে বাস করি? মিল্কি ওয়েতে, যার আরেকটি নাম আকাশগঙ্গা। আর আমাদের কাছাকাছি যে গ্যালাক্সি আছে তার নাম কি? আন্দ্রোমেদা। এখন তোমাদের যদি একটি ভেন ডায়াগ্রামের সাহায্যে আমি বোঝাই গ্যালাক্সি আর ইউনিভার্সের সম্পর্ক, তাহলে তোমরা খুব স্পষ্টভাবেই বুঝে যাবে। মনে করো এটা ইউনিভার্স। এই ইউনিভার্সের মধ্যে প্রচুর গ্যালাক্সি আছে। কত সংখ্যক আছে? বিলিয়নস অফ গ্যালাক্সি। এর মধ্যে আর বিলিয়নস আমি নিশ্চয়ই আঁকতে পারবো না, তো একটু ইমাজিন করো না, এখানে বিলিয়নস অফ গ্যালাক্সি আছে। সেই এক একটা গ্যালাক্সির মধ্যে প্রচুর স্টার্স এবং প্ল্যানেট আছে। তার মানে ধরো এর মধ্যে কোনো একটা জায়গায় ছোট্ট ছোট্ট একটি বিন্দু, সেটা হয়তো সূর্য, তার থেকে ছোট রয়েছে সমস্ত গ্রহ, উপগ্রহ, স্টার্স। তাহলে তোমরা বুঝতেই পারছো যে এর ভেতরে ভেতরে বিলিয়নস অফ স্টার্স, প্ল্যানেট রয়েছে, স্যাটেলাইট সেগুলো রয়েছে। এই হচ্ছে ইউনিভার্স এবং গ্যালাক্সির সম্পর্ক। এবার আমরা পড়ব কিছু বিখ্যাত বিজ্ঞানীর উক্তি। সর্বপ্রথম এডি 140-তে টলেমি বলেছিলেন, পৃথিবীকে কেন্দ্র করে সবাই পৃথিবীর চারিদিকে ঘোরে। আমরা এখন জানি যে তিনি ভুল বলেছিলেন, কিন্তু এটাও মনে রাখতে হবে যে তিনি প্রথম এই কথাটি বলেছিলেন। তো এই জন্যে তার কথাটিকে মান্যতা দেওয়া হয়েছিল। এডি 140-তে টলেমি কি বলেছিলেন? পৃথিবীকে কেন্দ্র করে সবাই পৃথিবীর চারিদিকে ঘোরে। কিন্তু তার এই কথা যে ভুল, 1540-তে কোপারনিকাস বলেছিলেন। তিনি বলেছিলেন সূর্যকে কেন্দ্র করে সবাই সূর্যের চারিদিকে ঘোরে। তাহলে তিনি প্রথম কিছুটা হলেও সত্যি বলেছিলেন, সূর্যকে কেন্দ্র করে সবাই সূর্যের চারিদিকে ঘোরে। কেপলার আবার কোপারনিকাসকে সমর্থন করলেন, এই বলে যে হ্যাঁ, তিনি ঠিকই বলেছেন, সূর্যকে কেন্দ্র করে সূর্যের চারিদিকে গ্রহগুলি ঘোরে, তবে সবাই নয়। এইখানে কিন্তু তিনি সামান্য একটু দ্বিমত আনলেন। তিনি কোপারনিকাসকে সমর্থন করলেন, বললেন যে সূর্যকে কেন্দ্র করেই ঘোরে, তবে সবাই নয়, শুধু সৌরজগতের গ্রহগুলি। ঠিক আছে, এটা মনে রাখবে। তাহলে তিনজন তিন রকম কথা বললেন, যার মধ্যে টলেমি ভুল বলেছিলেন আর কোপারনিকাস কিছুটা সত্যি বলেছিলেন, যেটাকে সমর্থন প্লাস সংশোধন কেপলার করলেন কিন্তু। ঠিক আছে, এটা মনে রাখবে। নেক্সট পয়েন্টটা দেখো। ইন 1924 সালে এডউইন হাবলি বলেছিলেন, মিল্কি ওয়েরও বাইরে প্রচুর গ্যালাক্সি আছে এবং সেগুলি কেমন শেপের? সেগুলি স্পাইরাল শেপ, এলিপ্টিক্যাল শেপ বা ইরেগুলার শেপ। তাহলে 1924 এই সময় আমরা জানতে পারলাম যে আমরা যে মিল্কি ওয়েতে থাকছি, যে গ্যালাক্সির মধ্যে থাকছি,
তার বাইরেও প্রচুর গ্যালাক্সি আছে। আর আমরা যে দুটো গ্যালাক্সি জানি, যে আমরা তো মিল্কি ওয়েতে থাকি, একটু আগেই আমরা জানলাম, সাথেই আমাদের পাশাপাশি সবথেকে নিয়ারেস্ট গ্যালাক্সি হচ্ছে আন্দ্রোমেদা। এই দুটি গ্যালাক্সির শেপ কিন্তু একদম সেম, দুটোই স্পাইরাল। মনে রাখবে, যদি পরীক্ষায় কখনো আসে যে আমাদের মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা কেমন শেপের, তাহলে বলবে স্পাইরাল, এবং সাথে আন্দ্রোমেদাও স্পাইরাল। আজকের লাস্ট টপিক আমরা পড়ব, সেটা হলো ইউনিভার্স রিলেটেড। ইউনিভার্স ক্রিয়েশনের পেছনে তিনটি মন্তব্য রয়েছে বা তিনটি থিওরি রয়েছে। কি কি? বিগ ব্যাং থিওরি ভীষণ ইম্পর্টেন্ট, স্টেডি স্টেট থিওরি এবং পুল সেটিং থিওরি। এই তিনটি থিওরি মনে রাখবে, বিগ ব্যাং থিওরি, স্টেডি স্টেট থিওরি এবং দ্য পুল সেটিং থিওরি। এর মধ্যে আমার এনটিপিসি এক্সামে এই কোশ্চেনটা এসেছিল, বিগ ব্যাং থিওরি এর প্রবক্তাকে। এটা কিন্তু আমার এনটিপিসি এক্সামে এসেছিল। তো মনে রাখবে এই তিনটে সম্পর্কেই, তিনটের মধ্যে যে কোনো একটা আসতে পারে, তিনটেই ইম্পর্টেন্ট। তাহলে এখন তিনটি সম্পর্কে আমরা ডিটেলস একটু জেনে নিই। বিগ ব্যাং থিওরি এর প্রবক্তা হলেন জর্জ লেমেত্রি। তিনি কি বলেছিলেন? তার মতে আজ থেকে 13.8 বিলিয়ন বছর আগে একটি বিস্ফোরণ থেকে এই বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়। এটাই হলো বিগ ব্যাং থিওরি। তাহলে এখান থেকে যে ইম্পর্টেন্ট যেটা, সেটা মনে রাখবে, বিগ ব্যাং থিওরির প্রবক্তাকে জর্জ লেমেত্রি, এবং তার মত অনুসারে আজ থেকে 13.8 বিলিয়ন বছর আগে একটি বিস্ফোরণ থেকে এই বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়। নেক্সট পয়েন্ট হলো স্টেডি স্টেট থিওরি। স্টেডি স্টেট থিওরির প্রবক্তা হলেন বন্ডি, গোল্ড এবং ফ্রেড হোয়েলে। তারা কি বলেছিলেন? ইউনিভার্স সর্বদা প্রসারিত হচ্ছে, এর শুরু ও শেষ বলে কিছুই নেই। তাহলে স্টেডি স্টেট থিওরিটা কি? ইউনিভার্স সর্বদাই প্রসারিত হচ্ছে, এর শুরু বা শেষ বলে কিছুই নেই। কারা এর প্রবক্তা? বন্দি, গোল্ড এবং ফ্রেড হোয়েলে। লাস্ট পয়েন্ট, দ্য পুল সেটিং থিওরি। পুল সেটিং থিওরির প্রবক্তা, এটাও ভীষণ ইম্পর্টেন্ট, ডক্টর অ্যালেন সান্ডেস। তার মত অনুসারে ইউনিভার্স বর্তমানে প্রসারিত হচ্ছে, তবে এটি সংকুচিতও হতে পারে। ঠিক আছে? পুল সেটিং থিওরি ভীষণই ইম্পর্টেন্ট। এর প্রবক্তা হলেন ডক্টর অ্যালেন সান্ডেস। তার মত অনুসারে ইউনিভার্স বর্তমানে প্রসারিত হচ্ছে, তবে এটি সংকুচিত হতেও পারে। তাহলে বিগ ব্যাং থিওরি, স্টেডি স্টেট থিওরি এবং পুল সেটিং থিওরি তোমরা আশা করি বুঝতে পেরেছো। পরীক্ষায় কিন্তু এরকমও আসতে পারে যে বিগ ব্যাং থিওরিটা কোনটা দিয়ে এই তিনটি সম্পর্কে বলে দিল এবং ম্যাচ করতে বলল যে কোনটার সাথে কোনটা। তো এটা কিন্তু বেশ ডিটেলসে না জানলে আমরা কিন্তু তখন সেই আনসারটি করতে পারবো না। আশা করি তোমরা আজকের ক্লাসটি ভালো করেই বুঝতে পেরেছো। যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান নিচ্ছ, তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানেও তোমরা জয়েন করতে পারো। আমরা সেখানে ম্যাথসের পিডিএফ, কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ, ইংলিশের পিডিএফ, এছাড়াও বিভিন্ন টাস্ক দেব। আর আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করছি, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।